আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পরমাণু অস্ত্র মোতায়েন আলোচনার মধ্যে বৈঠক করলেন পুতিন ও লুকাশেঙ্কো। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে লক্ষ্য করে 34 রকেট হামলা। এদিকে ইউক্রেনের রাশিয়া ও ন্যাটোর ছায়া যুদ্ধ কি সম্মুখ সমরে রূপ নিতে পারে? জানিয়ে দেব জাপানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত। এরপর জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ কি মূল্য দিতে হচ্ছে রাশিয়ার অ্যালির বাহিনীকে। সর্বশেষ জানিয়ে দিব আজারবাইজানে ইরানের গোয়েন্দা ঘনিষ্ঠ 6 ব্যক্তি গ্রেপ্তার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পরমাণু অস্ত্র মোতায়েন আলোচনার মধ্যে বৈঠক করলেন পুতিন লুকাশেঙ্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেছেন। বৈঠকে তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, একটি ইউনিয়ন চুক্তির আওতায় সহযোগিতা বৃদ্ধিতে ঘনিষ্ঠভাবে কাজ হবে। বেলারুশ রাশিয়ার সহযোগিতার লক্ষ্য গভীর রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক। ইউক্রেনে আক্রমণ করতে রাশিয়া বেলারুশকে ব্যবহার করেছে, সেখানে রাশিয়ার সৈন্য এবং সমরাস্ত্র মজুত রেখেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করতে বেলারুশে সংরক্ষণাগার নির্মাণ আগামী 1 জুলাইয়ের মধ্যে শেষ হবে। রাশিয়ার নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স জানিয়েছে, লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়টি আলোচনা করেননি। উল্লেখ্য, গত 26 মার্চ প্রতিবেশী ও মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েলকে লক্ষ্য করে 34 রকেট হামলা। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে লেবানন থেকে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। রমজানের মধ্যে টানা 2 দিন ধরে জেরুজালেমের আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার জবাবে সব রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। শুরুতে লেবানন থেকে একটি রকেট ছোড়ার কথা জানালেও পরবর্তীতে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে লেবানন থেকে 34টি রকেট ছোড়া হয়েছে। এরই মধ্যে 25টিকে প্রতিহত করা হয়েছে এবং অন্তত 4টি ইসরায়েলের ভিতরে পড়েছে। 2006 সালের পর লেবানন থেকে ইসরায়েলের উপর হওয়া এটি সবচেয়ে বড় ধরনের হামলা। হামলার পরে ইসরায়েলের উত্তরাঞ্চলের স্লোমি ও মোসাব বেটজেট শহরের সতর্কতামূলক সাইরেন বাজানো হয় বলেও জানিয়েছেন সেনাবাহিনী। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি, তবে হামলার সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জড়িত বলে দাবি করেছেন এক ইসরায়েলি সামরিক মুখপাত্র। একই সঙ্গে হামলার জন্য লেবানন সরকার দায়ী বলেও জানান তিনি। এছাড়া রকেট হামলায় ইরানের সংশ্লিষ্টতা অনুসন্ধান করা হবে বলেও জানানো হয়েছে। এর আগে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিল, হামলার সঙ্গে লেবাননে অবস্থানরত ফিলিস্তিনি গোষ্ঠীগুলো জড়িত। ইসরায়েলের এমডিএ অ্যাম্বুলেন্স সেবা জানিয়েছে, আজকের হামলায় 3 জন আহত হয়েছেন। এছাড়া আরো বেশ কয়েকজন আতঙ্কজনিত চিকিৎসা সেবা নিয়েছেন। এদিকে হামলার পর মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করার কথা ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। এ হামলার জবাব কিভাবে দেওয়া হবে সেটি বৈঠকে নির্ধারণ করা হবে বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এক টুইটার বার্তায় বলেন, কেউ আমাদের পরীক্ষা করতে আসবেন না, আমরা আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করব। ইউক্রেনের রাশিয়া ও ন্যাটোর ছায়া যুদ্ধ কি সম্মুখ সমরে রূপ নিতে পারে? ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সমর বিশেষজ্ঞদের অনেকেই এই সংঘাত আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। তারা বলছেন, মস্কো তার প্রতিবেশী ইউক্রেনের সামরিক অভিযান চালালেও এই যুদ্ধ আসলে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে প্রক্সি ওয়ার বা ছায়া যুদ্ধ। যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ কয়েকটি দেশের পক্ষ থেকে ইউক্রেনে অত্যাধুনিক সমরাস্ত্র অস্ত্র পাঠানোর ঘোষণা দেওয়ার পর খোদ রাশিয়ার পক্ষ থেকেও পশ্চিমা বিশ্বের সঙ্গে সরাসরি সংঘাতের হুমকি দেওয়া হয়েছে। সম্প্রতি উভয় পক্ষের মধ্যে এরকম এক সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যেখানে একটি রুশ যুদ্ধ বিমানের সাথে সংঘর্ষের পর পাইলটবিহীন একটি মার্কিন ড্রোন কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। এর জের ধরে পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার ছায়া যুদ্ধ কি সম্মুখ সমরে রূপ নিতে
পারে? মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমরবিদ ডক্টর সৈয়দ মোহাম্মদ আলী বলেছেন, রণক্ষেত্র রাশিয়া বনাম ইউক্রেনের সংঘাত হলেও এই যুদ্ধ আসলে ন্যাটো তথা পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার পরোক্ষ যুদ্ধ। তিনি বলেন, এই যুদ্ধ শুরু হয়েছে 2022 সালের 24শে ফেব্রুয়ারি, যখন রুশ বাহিনী ইউক্রেনের সুনির্দিষ্ট সীমারেখা অতিক্রম করে ইউক্রেনের ভূখণ্ডে এবং তার আকাশ সীমায় হামলা চালায়। কিন্তু এরা অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের সদস্য দেশগুলো ইউক্রেনের পক্ষে সংঘাত চালিয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস এলাকায়। এই অঞ্চলে রুশ ভাষাভাষী অনেকেই 2014 সালে ইউক্রেন সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এ সময় রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নেয়। সেই সময় থেকে যুদ্ধ চলছে। আমরা সেই যুদ্ধ সম্পর্কে খুব একটা জানি না, কারণ পাশ্চাত্যের সংবাদ মাধ্যমগুলো এই যুদ্ধের ব্যাপারে খুব একটা খবর দেয়নি। কিন্তু রুশ সংবাদ মাধ্যমে তার খবরাখবর রোজই প্রচারিত হয়েছে, বলেন মিস্টার আলী। তিনি বলেন, এই যুদ্ধটি চলছে 2014 সাল থেকে, যখন থেকে ন্যাটো জোট ইউক্রেনীয় বাহিনীকে প্রশিক্ষণ, অস্ত্র এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে চলছে। কাজেই এই সংঘাত রাশিয়ার সঙ্গে ইউক্রেনের হলেও বহু বছর ধরেই ন্যাটো জোট ইউক্রেনকে মদদ জুগিয়েছে, আর সে কারণেই আমরা এটিকে একটি পরোক্ষ যুদ্ধ বলে বর্ণনা করছি। কিন্তু এই সংঘাত শেষ পর্যন্ত রাশিয়ার ন্যাটো ছায়া যুদ্ধের মধ্যে সীমিত থাকে কিনা সে বিষয়ে অনেক বিশেষজ্ঞ সংশয় প্রকাশ করেছেন। এরকম সরাসরি যুদ্ধের হুমকি এসেছে ক্রেমলিন থেকেও। যুক্তরাষ্ট্র সহ ন্যাটো জোটের বিভিন্ন দেশ যখনই কিয়েভে অস্ত্র পাঠানোর কথা ঘোষণা করেছে, তখনই মস্কো এই জোটের উপর পাল্টা আক্রমণের ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে। জাপানের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত। অন্তত 10 আরোহীকে নিয়ে জাপানের একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল ওয়াকিনাওয়া দ্বীপের মিকোজিমার কাছে সাগরে বিধ্বস্ত হয় উড়োজাহাজটি। এতে থাকা যাত্রীদের জীবিত উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী, খবর রয়টার্সের বরাতের এনডিটিভির। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জাপানের স্থল প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল ইয়াসুনোরি মোরিশিতা। তিনি বলেছেন, ব্ল্যাক হক নামে পরিচিত জাপানের সামরিক বাহিনীর একটি UH-60 উড়োজাহাজ সৈন্যদের পরিবহন করেছিল। মিয়াকোজিমায় জিএসডিএফ এর ঘাঁটি থেকে উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পর এই সঙ্গে রাডারের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটি মিয়াকোজিমার চারপাশে টহল দিচ্ছিল। ইউক্রেন যুদ্ধে কি মূল্য দিতে হচ্ছে রাশিয়ার এলিট বাহিনীকে? রাশিয়ার উপর ইউক্রেন যুদ্ধের কি প্রভাব পড়েছে তার একটা ভালো উদাহরণ হতে পারে কস্ট্রোমা। কারণ এই শহরটি একটি বহুল প্রশংসিত রেজিমেন্টের আবাসস্থল এবং তাদের নামও হয়েছে এই শহরের নামে। তাছাড়া ক্রেমলিন তার প্রতিবেশী দেশটির বিরুদ্ধে অভিযানের সময় প্রধান যে যুদ্ধগুলো হয়েছে তাতে একেবারে সামনের কাতারে ছিল এই রেজিমেন্টটি। গত বছর ফেব্রুয়ারি মাসে অভিযান শুরুর অল্প কিছুদিন পরেই বিবিসির নিউজ নাইট অনুষ্ঠান কস্ট্রোমার এয়ারবোর্ন রেজিমেন্টকে নিয়ে অনুসন্ধান চালায়, যার আসল নাম 331তম গার্ডস প্যারাশুট রেজিমেন্ট। এই অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে যুদ্ধ এই রেজিমেন্টকে এবং তাদের শহরের জনগোষ্ঠীকে মূল্য দিতে হয়েছে। আমরা গত বছরের এপ্রিলে 39 জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছিলাম। এখন নিহতের সংখ্যা 94-তে